শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী স্নিগ্ধ সকাল, সকালটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর শৈশব, বিভিন্ন অভিজ্ঞতা এবং স্বপ্ন নিয়ে আসলে একটা মানুষের জীবন খুব সুন্দর হয়ে ওঠে এবং সকালটাও সুন্দর হয়ে ওঠে আমরা যখন তাদেরকে পাই, কিন্তু সকালটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে যখন সাকিকে পাই পাশে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি এবং যেটি তুমি বলছিলে যে সুন্দর শৈশব না, একটা সুন্দর মানুষ গঠনে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সত্যিই তাই। এবং আমাদের সঙ্গে আজ একজন তেমন সুন্দর একজন মানুষই রয়েছেন যার সুন্দর সুন্দর জীবন গল্প আমরা শুনবো। চলো জানাই কে আছেন। ঠিক আছে প্রিয় দর্শক, আমাদের আজকের যিনি অতিথি আছেন তিনি একাধারে একজন আলোকিত ব্যক্তিত্ব এবং ভীষণ গঠনমূলক তার চিন্তা ভাবনা। আমাদের আজকের অতিথি ক্রীড়া ব্যক্তিত্ব এবং কৃষি উদ্যোক্তা বীরসেন চাকমা। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। সকাল। ধন্যবাদ। কেমন আছেন? এই আছি মোটামুটি ভালো। সেই রাঙামাটি থেকে ঢাকা না? গতকালকে আপনাদের আমন্ত্রণে জি সারা রাত ভ্রমণ করে ভীষণ আনন্দিত আপনাকে পেয়ে। আমাদের আয়োজনে আমরা যেটা করি, আমাদের অতিথির একদম শৈশব থেকে জানার চেষ্টা করি। আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আমরা শুনতে চাই যে রাঙামাটি সে সময় শৈশব কেমন ছিল আপনার? শৈশব বলতে তো একদম ছোটকাল থেকে। জি। তো বলা যায় খুব একটা গ্রাম্য পারিবারিক পরিবেশে আমার জন্ম। তো খুব নিরিবিলি এবং নিরাপদে বেড়ে ওঠা একজন আচ্ছা এই মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে গড়ে ওঠা। ক ভাই বোন ছিলেন? জি। ভাই বোন কতজন ছিলেন? আমরা 3 ভাই 1 বোন। তো ভাই বোনদের মধ্যে আমি বড় এবং আমার নিচে 2 ভাই ছোট। আচ্ছা। সবচেয়ে বোনটা হলো ছোট। আচ্ছা, খুবই আদরের। দুর্ভাগ্যক্রমে আমাদের এই ছেড়ে অন্য পরবার চলে গেছেন। আচ্ছা আচ্ছা, খুবই দুঃখিত আমরা। জি। তো তারপরেও যে অনেকগুলো ভাই বোনের মধ্যে বড় হওয়া না, শেয়ারিং কেয়ারিংটা তো ছিলই। বাবা কি করতেন? পরিবারটা নিয়ে একটু শুনতে চাই। বাবা তো কি বলবো এমন কোনো পরিবারের সন্তান না, ওই লেখাপড়ায় শিক্ষিত হয়ে একটা অবস্থানে এরকম ছিল না। আচ্ছা। জাস্ট মধ্যবিত্ত পরিবারের একজন কৃষক সন্তানের এই ছেলে। বাবার কাজটা হলো কৃষকের কাজ করা, কৃষি নিয়ে জীবিকা নির্বাহ করা, এই আর কি। জি। তো ছোটবেলায় আপনি কি করতেন? মানে স্কুলে যাওয়া হতো? তো স্কুলে যেতাম আমি প্রায় একটু এই বড় হই। এখন সাধারণত আমরা এই 6 বছর বয়স থেকে আমরা স্কুলে, তারও আগে 4 বছর হলে, কিন্তু আমি 6 বছর অতিক্রম করে মনে হয় স্কুলে গেছি আমি। আচ্ছা। 1970 ক্লাস 1-এ ভর্তি হয়েছি আর কি। আচ্ছা। সেই গ্রামের স্কুল রাজখালী। পড়াশোনা কেমন লাগতো শৈশবে? পড়াশোনা তো ভালো মনে করব। ও যেহেতু গুরুজন যারা ছিলেন আমার শিক্ষা গুরু, তো খুব অত্যন্ত ভালো এবং ভালোভাবে শিক্ষা দিয়েছেন এবং তাদের শিক্ষাগুলো আমি মনে প্রাণে গ্রহণ করেছি বলে আমার ধারণা। আপনার গ্রামটা নিয়ে একটু শুনতে চাই। মানে সেই সময় কেমন ছিল দেখতে? সেই সময় তো আপনাদের বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। গ্রাম তো রাস্তাঘাট, জি, যেখানে তখনকার তো এই বিদ্যুৎ পটঘাট একদম অনুন্নত, কাঁচা রাস্তা, তো বিদ্যুৎ তো নেইই, এই অবস্থায় বেড়ে ওঠা আর কি। তো এই যার পর একটা গ্রাম, তো গ্রামে নিরিবিলি পরিবেশ, এই কোনো আসলে গ্রামে বিদ্যুৎ থাকুক বা না থাকুক, কিন্তু আপনার মনে যে আলো তৈরি হয়েছিল সেটার গল্প আমরা ধাপে ধাপে সামনের দিকে শুনবো। আমরা একটু সে সময়ের রাঙামাটির পরিবেশটা সম্পর্কে শুনি, কেমন ছিল আবহাওয়া? রাঙামাটির পরিবেশ অত্যন্ত ভালো ছিল। তো নিরাপদ, আমরা যেদিকে যাই সেদিকে নিরাপদে বিচরণ করতে পারতাম। তো
কোনো আপদ বিপদের এই আশঙ্কা ছিল না তখন। তো পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগতো? আমরা সবকিছু শুনবো, পড়াশোনা তো আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর আসতে চাই। জি, তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব বীরসেন চাকমা, যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, তিনি ফুটবলারের খোঁজে নানান জায়গায় ঘুরে বেড়ান, খোঁজ পেলে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সাফজয়ী নারী ফুটবল দলের মনিকা চাকমা, আনাই মগিনী, আনুচিং মগিনী, ঋতুপর্ণা চাকমা ও গোলরক্ষক রূপনা চাকমা সহ জাতীয় নারী ফুটবল দলের সাবেক ও বর্তমান অন্তত 11 জন খেলোয়াড় উঠে আসার নেপথ্যে এই বীরসেন চাকমা। পিছিয়ে পড়া মেয়েদের ফুটবলার হয়ে ওঠার জন্য কোচ, পুষ্টিকর খাবার, আবাসিক ক্যাম্প, যাতায়াত ভাড়া, জার্সি, বুট সহ খেলার সরঞ্জাম সহ নানা বিষয়ের দায়িত্ব নেন বীরসেন। খেলোয়াড়দের থাকা খাওয়া এবং সরঞ্জামের খরচ মেটাতে নিজের প্রভিডেন্ট ফান্ডও ভেঙেছেন। পেশায় শিক্ষক বীরসেন শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলেন। 2022 সালের নভেম্বরে অবসরে গেছেন। বর্তমানে ভরসা বহুমুখী প্রকল্প নামের জৈব কৃষি ভিত্তিক একটা প্রকল্প চালু করেছেন, যার অধীনে জৈব সার উৎপাদন, নার্সারি স্থাপন, মৌমাছি পালন, মাছ দিয়ে আসবাব তৈরি ও বিক্রি করছেন। ফুটবলার তৈরির কারিগর বীরসেন চাকমা সম্প্রতি তৃণমূলের সংগঠক হিসেবে পেয়েছেন কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2024। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে, যার সঙ্গে ছিলাম বীরসেন চাকমা জি। আমরা শৈশবের গল্পে ছিলাম এবং আপনি বলছিলেন যে বিদ্যুৎহীন একটা গ্রাম, মানে গ্রাম বলতে যেটা বোঝায় আসলে পুরোপুরি প্রাকৃতিক পরিবেশ এবং ভাঙাচোরা রাস্তা, সেটা পেরিয়ে আসলে স্কুলে যাওয়া হতো। ভালো লাগতো তখন স্কুল করতে, নাকি সব সময় একটু দুষ্টুমি, একটু দুরন্তপনা? কি ভালো লাগতো, কি কি করতেন ছোটবেলায়? ভালো তো লাগার কথা, ভালো লাগতো বলতে, আবার সব সময় তো ভালো তাও রাখা যায় না, কারণ ছোটকালে মন এদিক ওদিক থাকে, হয়তো যেটা করতে চাইতাম মা বাবারা ওইটা করতে দিত না। এই ভালো লাগা না লাগা নিয়ে এভাবে সত্যি তাই, ছোটবেলার ব্যাপারগুলো আসলে এমনই মনে হয়, তাই না সাকি? যে যেটা বাচ্চারা হয়তো খেলতে পছন্দ করছে কিন্তু বাবা মা বলছে পড়ো, সেটা আসলে ওই সময় ছোটরা বুঝতে পারে না, বড় হলে বোঝে, পরিণত বয়সে এসে বোঝে। এবং আরেকটা বিষয় তো আসলে এটা আমার মনে হয় সব বয়সীদেরই থাকে, যেটাতে বাধা সেটাতে আকর্ষণটা বেশি, এটা তো আছে। খেলাধুলা নিশ্চয়ই করতেন তখন, বাধা তার পরেই বোঝা যায় আর কি। খেলাধুলা তো করতেন? খেলাধুলা এই মনোনিবেশ ভাবে তেমন খেলাধুলা করতাম না, তবে এই সঙ্গী সাথীদের নিয়ে মাঝে মধ্যে খেলা খেলতাম। কি কি খেলা খেলতেন? খেলতাম আমাদের গ্রাম্য খেলা, এই ডাঙ্গুলি, আমাদের উপজাতীয়দের বলে ঘিলা খেলা, আচ্ছা, আর এইগুলো আর কি। ফুটবল নিয়ে তেমন আমার আগ্রহ ছিল না, আচ্ছা, তারপরেও মাঝে মধ্যে আমি খেলতাম। আচ্ছা আচ্ছা। ছোটবেলায় বাবা তো কৃষি কাজ করতো, বাবার কৃষি কাজ দেখে কখনো তাকে সাহায্য করা হয়েছে? অবশ্যই, এই মাঝে মধ্যে আমি তখন বোধহয় এই 3-4-5 থেকে আমি নাঙ্গল ধরেছি কিন্তু বাবার সাথে। এটা তো দারুণ একটা ব্যাপার, বাবাকে সহযোগিতা করা। কি কি চাষ? অনেকটা শখের বসে তো নাঙ্গল ধরেছি, এবং আমাদের গৃহস্থের গরু, মহিষ ছিল, মহিষও সরিয়েছি, গরুও সরিয়েছি, বড়দের পিছিয়ে পিছিয়ে আর কি। শখের বসে করতেন। আচ্ছা আচ্ছা, শখ করে করতেন। চাষাবাদের ক্ষেত্রে কি কি চাষাবাদ করেছেন? ওই মূলত ধান, তার পাশাপাশি ওই বাগান বাগিচা, কলা, আম, কাঁঠাল, আনারস, এইগুলো করা হতো। আপনার শৈশবটা এমন একটা সময়, যে সময়ে আসলে বাংলাদেশের ইতিহাসের একটা খুবই চরম ঘটনা আমি বলবো, এবং দুর্দান্ত একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটিকে এখনো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। একটু আপনার শৈশবে আপনার চোখ থেকে দেখি যে সেই সময়ের মুক্তিযুদ্ধটা কেমন ছিল। তখন তো আমি ছোট ছিলাম। কত বছর বয়স ছিল? খুব ভয় লাগতো, এই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা গ্রামে ঢুকে দিক বিদিক বিচরণ করত। তবে তখন আমি ক্লাস 2-তে ছিলাম মনে হয়। আচ্ছা, এই ইচ্ছা মতো এদিক ওদিক যাওয়ার মতো তেমন আমার সাহস ছিল না। এই প্রায় সংসারে মা বাবাদের কোলের আশেপাশে থাকতাম আর কি।
তো তখন তো শুধু তো ছোটকালে মনে যেরকম একটা ভয়টাই ভীতি বেশি থাকে, কাজ করার কথা। ঠিক ওভাবে আমি ওই ভয়টুকু কাজ করতো, এতটুকুনি মনে আছে। জি, জি। কারণ তখন তো মনে হয় আপনি 7-8 বছর এরকমই তখন হবে। আপনি বলছিলেন ক্লাস 1 এ 8-9 গিয়েছেন, বছর 6 হব, বছর। মনে হয় 8-9 বছর হব। আচ্ছা, ছোটবেলায় কি ভেবেছিলেন যে বড় হয়ে শিক্ষক হওয়া বা শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করা, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল কিনা? এই ধরনের স্পেশালি যে আমি ডাক্তার হব, শিক্ষক হব, আচ্ছা। বা এই হব সেই হব, এই ধরনের আমার কোনো উদ্দেশ্য ছিল না। তো এখন তো ছিল কি আমি আগে পড়াশোনা করিনি, পড়াশোনা করার পরে আমার এই যোগ্যতা অনুযায়ী আমি যেটা পাই ওইটাই আমি বেছে নেব, এই ধরনের আমার পরেরটা পরে দেখা যাবে এরকম একটা চিন্তা ছিল, যে আগে জি। পড়াশোনাটা শেষ করি, পরে কি হয় হবে। জি। পরবর্তীতে আমরা স্কুলের জীবন সম্পর্কে আপনার ব্যাপারে যেটা জেনেছি, যে স্কুলে যখন আপনি যেতেন জি। প্রায় 7-8 কিলোমিটার হেঁটে যেতেন। জি, এটা পাহাড়ি রাস্তা ছিল তো? পাহাড়ি রাস্তা। তো এই যে পাহাড়ি রাস্তায় 7-8 কিলোমিটার হেঁটে গিয়ে স্কুল করা আবার আসা, এই জীবনটা আসলে কেমন উপভোগ করতেন, বা ছোটবেলায় আসলে এই বোধটা কি ছিল যে এরকম কেন, বা এটাই আমি উপভোগ করছি, সেই আসলে জায়গা থেকে শুনি। কোনো কিছু করতে গেলে একটা মনের একটা আগ্রহ থাকতে হয়। তো আমি যেটা বলবো, ওই আগ্রহ থাকলে যত কষ্ট হোক তা অতিক্রম করে আমি এটা আদায় করে নেব। এই যাক, তার পাহাড়ি পথ, এই যে ক্লাস 5 পর্যন্ত আমি 75 পর্যন্ত ছিলাম আর কি। তখন ষষ্ঠ শ্রেণী, আশেপাশে কোনো হাই স্কুল বা এই ছিল না। আমার এই পাড়া রাজকালি থেকে প্রায় 7-8 কিলো হবে মনে হয়, পাহাড় উঠে আবার পাহাড় নামা, কাঁচা রাস্তা বেরিয়ে স্কুলে যাব। তখন ছিল হাই স্কুল ছিল না, তখন ছিল একটা জুনিয়র স্কুল। ওই জুনিয়র স্কুলে ক্লাস 6-এ আমি ভর্তি হয়েছি 1975 ইংরেজিতে। আচ্ছা। তো ওখানে 76-77 এই শেষ করে তারপর 78 আমি হাই স্কুলে চলে গেছি, যেটা খাওয়াখালী উপজেলার সদর পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়। তখন ওখানে ক্লাস 9-এ আচ্ছা, ভর্তি হয়েছি আর কি। সেখান থেকে কি এসএসসি কমপ্লিট হলো? ওখান থেকে এই এসএসসি খরচ, তবে আমি 1980-তে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তখন পরিস্থিতি তো আমাদের হিলে পরিস্থিতি একটু অন্যরকম ছিল, তো ওই কারণে আমার ওই সালটা আমার পরীক্ষা দেওয়ার হয়নি। পরে 1981-তে আমি এই ক্রস করলাম আর কি এসএসসি। জি, আমরা ঠিক এই জায়গা থেকেই আসবো যে এই যে এসএসসি কমপ্লিট করলেন, এর মধ্যে কি শুধু পড়াশোনাটাই করা হতো আর বাবার কৃষিকাজে সাহায্য করা, নাকি আর অন্য কোনো ওই যে কিছুর আগে সঙ্গে? বললাম, জি, পড়াশোনার পাশাপাশি ওই যে মা বাবাদের বা সংসারে সাহায্য সহযোগিতা করা। জি, স্কুলে যেটা হয় যে পড়াশোনা তো একটা বিষয় থাকে, খেলাধুলা একটা বিষয় থাকে, বন্ধু বান্ধব একটা বিষয় থাকে, এবং পাশাপাশি শিক্ষকদেরও কিন্তু মনে দাগ কেটে থাকে। এরকম কোন শিক্ষক আছে যাকে আপনি মনে করছেন, যার কথা আপনার মনে পড়ছে এখন? একজন হাই স্কুল পর্যায়ে আর কি একজন স্যারের আমার খুব হাসিও পায়। তো একদিন বাংলা পড়াচ্ছেন, তো এই যে একটা শব্দ হেসেলে, হেসেলে, তো আমি বারবার জিজ্ঞেস করতে, তখন তো অত আমি একটু জি, আন্দোলন ছিলাম। স্যার কখন হাসালাম, কি হাসালাম, এই সে বলা বলি আর কি। স্যার হাসতে হাসতে, না এমন হাসা না, এই যে হেসেলে, হেসেলে অর্থ কি স্যার? রান্নাঘর। এটা একটু আমার এখনো মনে আছে আর কি। অনেক সময় অনেক সিম্পল বিষয় থেকেও আসলে অনেক মজার উৎস হয়ে যায়। স্যার, আমরা যেটা জানতে চাই যে সেই সময় কি কোনোভাবে আপনার মন জানান দিয়েছিল যে ভবিষ্যতে আমি শিক্ষক হতে চাই? আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি ওই ধরনের ধারণা করি না যে আমি একজন শিক্ষক হব। তারপরেও আমার একটা আকাঙ্ক্ষা ছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর এই বা ভবিষ্যৎ জীবনের জন্য আমি একটা চাকরি খুঁজবো আমার যোগ্যতা মতো। আমার যোগ্যতা দিয়ে যেই চাকরিটা আমি সামনে পাই ওইটাই আমি এই
জড়িয়ে নেব। আচ্ছা আচ্ছা, তার মানে জীবনটা এমন ছিল নির্দিষ্ট কোনো আমি ডাক্তার হব, শিক্ষক হব বা এই হব সেই হব আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না। আপনার গল্প থেকে আমরা যেটা বুঝছি যে জীবনটা এমন ছিল যে বর্তমানে বাঁচা, ভবিষ্যতে কি হবে সেটা থাক না, সেখানে স্বাধীনভাবে থাক, জি, জি। যা হবার হবে। জি জি, তাই যেটা তো? সামনে আছে ওভাবে আমি ওইটা গুজ করে নিয়ে যাবো। আচ্ছা, তো পড়াশোনার পাশাপাশি যেহেতু আপনি কৃষিকাজে বাবা মাকে সাহায্য করছিলেন, অবশ্যই। পারিবারিক বিভিন্ন কাজেই ছিলেন, তখন কি কৃষি নিয়ে কিছু করবেন এমন কোনো চিন্তাও নিশ্চয়ই ছিল না? তখনও না, ছিল না। কৃষিকাজ নিয়েও কোনো চিন্তা না। ভাবনা ছিল না? বলতে গেলে আমি আমার এই বাবার সম্পত্তি এখনো পর্যন্ত আমি এই কি বলবো, একটা অংশ আমি আমার নামে, একটা গাছ পর্যন্ত আমি রোপণ করি নাই বাবার জায়গায়। প্রায় 30-40 একরের মতো পাহাড় আছে, জমি আছে, আমি একটা গাছও রোপণ করি নাই আমার জন্য। এই যে আমার 2 ভাই, এই তাদেরকে আমি এই বলে দিচ্ছি তোমরা ভাগ করে যার যার মতো করে এই সাজিয়ে তুলো জায়গাগুলো, বাগান করো, আমার জন্য তোমরা চিন্তা করিস না। কেন সেটা কেন করলেন? এটা আমি ওই যে আমার ওই তখন তো আমি চাকরি নিয়েছি, আচ্ছা আমার চাকরি নিয়ে আমি আমার ভবিষ্যৎ আমি রচনা করব। আচ্ছা, তো তারা তো চাকরি নিয়ে এই সরি পড়ালেখা শিখে চাকরি পায় নাই, তো আমার বাকিগুলো তারা আচ্ছা। তারা কি পড়াশোনা করেছিল? এই ছোটটা ওই স্নাতক পাস করে গেছে, আর আমার নিচে যেটা মাঝামাঝি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছিল। আচ্ছা, এই জন্য ওই সুযোগটা দেবো আর কি। তার মানে আপনি যেহেতু চাকরি জীবনে প্রবেশ করলেন, আপনার একটা লাইফ দাঁড়ালো, আপনি সেই চিন্তা ভাবনায় সেটেল হলেন যে ঠিক আছে, তাহলে আমার ভাগ্যের যা আছে সেটাও ভাইরাই নেবে। জি, জি। তাহলে আপনার চাকরি জীবনটা নিয়ে আমরা শুনি যে শুরুর চাকরি জীবন কবে থেকে শুরু হলো? আমার চাকরি হলো ওই প্রথমে বিজ্ঞপ্তি খুঁজতেছি। আচ্ছা, সেটা কখন? এটা এই 81 সালের পরে, ইন্টারমিডিয়েটের পরে? 81 সালের পরে 83-তে ইয়ে করলাম, 83-র পরে। তখন কি পড়ছেন আপনি? তখন তো ইন্টার ক্রস আমি 83 দিকে অতিক্রম করছি আর কি, পাস আচ্ছা। করে। তারপরে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেটা পাই ওখানে দরখাস্ত করতেছি, যে যেটা পাই ওখানেই দরখাস্ত করতেছি। তো শেষে আমার ভাগ্যে জুটলো একটা ইউনিয়ন পরিষদ সেক্রেটারি, এই ওটাতে গেলাম না, পরিসংখ্যান অফিসে অ্যাপ্লাই করলাম, ওইটা হতো মনে হয়, এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করি নাই। ঠিক মাঝামাঝি সময়ে পাশাপাশি ওই প্রাইমারি স্কুলের এই অ্যাপয়েন্টমেন্টটা পেলাম। আচ্ছা, পরে ডিসিশন নিলাম যাক এটা নিয়ে আমি থাকবো, শিক্ষকতা নিয়ে আমি বাকি জীবনটা এগিয়ে যাব। আচ্ছা। তো দেখা যাক কতদূর কি হয়। তো এই শিক্ষকতা সেখান থেকেই শিক্ষকতা পেশা আপনার শুরু। এটা সালটা হলো এই 1987 সনের ঢুকছিলাম আর কি। আচ্ছা, তো এই যে শিক্ষকতা জীবনে প্রবেশ করলেন, এবং এটা তো একটা পাহাড়ি অঞ্চল, তাই না? জি, বিভিন্ন অবশ্যই। প্রতিবন্ধকতা, অবশ্যই। এবং সেগুলো আপনি দেখেছেন, একটু যদি জানি যে সেই চ্যালেঞ্জগুলো আসলে কি ছিল শিক্ষক হিসেবে, একই সঙ্গে ছাত্র ছাত্রীদেরকে স্কুলে আনার ক্ষেত্রেও? অবশ্যই। তো তখন তো এই সহকারী শিক্ষক হিসেবে আমার জি। চাকরিতে ঢোকা, যে স্কুলে আমার সর্বপ্রথম পোস্টিং বাড়ি থেকে অনেক দূর, তো বাই রোডে গেলে এই অর্থাৎ স্টেপ বাই স্টেপ স্কুলে পৌঁছতে হতো। তো চ্যালেঞ্জ তো বটেই, একদিকে পাহাড়ি এলাকা, ছাত্রছাত্রী নেই, তো আর অপরদিকে এই চাকরি, তো আসলে চাকরি পাওয়ার আগে ততটুকু মূল্যায়ন বা দেওয়া যায় না, চাকরি পাওয়ার পরে এবার আমি আমার চাকরিটা কিভাবে বজায় রাখবো, আমার দায়িত্ব কি, কিছু মনে জি। জেগে যায়। তো শুরু হলো আর কি আমার চাকরি জীবনের সংগ্রাম। তো একদিকে আসা যাওয়া বাড়ি থেকে কর্মস্থলে, আর অপরদিকে চাকরি বাঁচানো, আর ছাত্রছাত্রী নাই, ছাত্রছাত্রী সংগ্রহ করা, এই
এই চ্যালেঞ্জগুলো আসলো কিভাবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করলেন কিভাবে? এটা নিজের তো একা কোনোদিন সম্ভব নয়। তো মোকাবিলা করতে গিয়ে এলাকার জনসাধারণদের সচেতন করা, বিভিন্ন সময়ে মিটিংয়ে বা এই স্কুল এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তো এভাবে তাদের সাথে আমার সম্পৃক্ততা আর কি। তো সম্পৃক্ততা না হলে তো এরা তো আমার কথাগুলো বুঝতে হবে, আমারও তাদের ভিতরে তুকতে হবে। তো এই বিনিময়ের মধ্য দিয়ে উভয়ের যে আমরা যে ফলাফল পাবো, এটাই তো আমাদের এই কাঙ্ক্ষিত ফল। তো এই জন্য তাদের সাথে এই মিলেমিশে আমার এগিয়ে নিতে বা এগিয়ে যেতে হয়েছে আর কি। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে চাকরি বাঁচাতো, এই জায়গাতে একটা বিষয় আসে যে আপনি যে সময় চাকরি শুরু করলেন সেই সময়টায় আসলে শিক্ষকের যে প্রতুলতা সেটাও কিন্তু খুব বেশি নয়, অনেক বেশি শিক্ষক সে সময় থাকার কথা নয়। তো সেই জায়গা থেকে তো আপনার চাকরি একরকম নিশ্চিত হওয়ারই কথা। তো চাকরি নিশ্চিত, ঠিক আছে, নিশ্চিত আছে বলে তো চাকরিটা নিলাম, ঠিক আছে। তো এবার আমার নিউ অত বড় কথা নয়, দায়িত্ব পালনটাই মূল, আসলে করাটাই আসল। সেই হিসেবে আমার ওইভাবে জনসাধারণের সাথে। ওই সময় আসলে অভিভাবকদের মানসিক অবস্থাটা কেমন ছিল? ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছিল? স্কুলে অভিভাবকদের মতে নেই বললেও ভুল হয়, আবার সবাই যে অ্যাক্টিভ তাও বলা যায় না, এরকম আর কি। তো যারা অ্যাক্টিভ তাদের সহযোগিতা নিয়ে, যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে নিয়ে আসা। কেন দিতে চাইতো না বাবা মারা, মানে জানতে পেরেছিলেন কেন বাচ্চাদেরকে? কেন বলতে এরকম, মা বাবারা তো সাধারণত কৃষিকাজে সম্পৃক্ত, জমিতে যায়, বাগান ক্ষেত খামারে যায়। তো বিশেষ করে এই তাদের বাচ্চাদের তাদের সাথে রেখে ওই কাজগুলো করতে চাই, যে আমি জমে যাচ্ছি, আমার সাথে আমার ছেলে যাবে, মেয়ে যাবে, আমার সাথে এই কাজে সম্পৃক্ত হবে। এই কাজগুলো না করলে বাঁচবে কিভাবে? আমি যেভাবে জীবন ধারণ করতেছি, আমি যেভাবে জীবিকা নির্বাহ করতেছি, তারাও তাদের এভাবে সংগ্রাম করে বাঁচতে হবে। তখন পড়ালেখার প্রতি তাদের ঝোঁক নেই। তো ওই ঝোঁক দেওয়াটা বা পরিবেশে নিয়ে আসাটা হলো আসল হয়ে দাঁড়িয়েছিল আর কি তখন। তো স্যার, আমরা যেমনটা শুনছিলাম যে জুম চাষের প্রতি তাদের আগ্রহটা বেশি ছিল। সেই সময় কি স্কুলে পড়াশোনা বাংলা মিডিয়ামে হতো নাকি চাকমা ভাষায় পড়ানো হতো? এটা শুধু বাংলায় হলে আমরা তেমন ফল পেতাম না। আচ্ছা, কিছু ক্ষেত্রে আঞ্চলিকতাও আমাদের এই মিশিয়ে এই ক্লাসগুলো পরিচালনা করতে হতো। অর্থাৎ যেটা যেভাবে প্রযোজ্য আমরা ওভাবে মিটিয়ে, মানে দুইভাবে এগোতেন, আঞ্চলিক ভাষা এবং বাংলা ভাষা দুটো মিলিয়ে। অর্থাৎ একচেটিয়া ব্যবহার করলে তাদের একটু বুঝতে অসুবিধা হতো। সেই কারণে আমাদের কিছু ক্ষেত্রে যারা মারমা এলাকায় মারমা ভাষা, চাকমা এলাকায় চাকমা ভাষা, সংমিশ্রণে চাকমা বাংলায়, এভাবে আমরা এই মোকাবিলা করতাম আর কি। একটা জনশ্রুতি আছে যে শিক্ষকরা হচ্ছে সমাজের দর্পণ। সেই জায়গা থেকে আপনাকে নিশ্চয়ই সামাজিকভাবেও বেশ খানিকটা অ্যাক্টিভ থাকতে হয়েছে, কারণ সমাজের অনেক ধরনের সমস্যা বা অনেক সুবিধা, অনেক আনন্দ আপনার সাথে মানুষ শেয়ার করতে এসেছে। এরকম কোনো ঘটনা যদি মনে পড়ে সে সময়ের? ঘটনা তেমন উল্লেখযোগ্য তেমন ঘটনা নেই, তবে এটা ঠিক এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের এই অংশগ্রহণ করতে হয়। ওই যে এই জনসাধারণের সাথে আমাদের না মিশলে পরে আমাদের শেয়ারিং কাজগুলো অসম্পূর্ণ থেকে যেত। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু সমাজের একটা অবস্থানে থাকে টিচারেরা, তো সেই হিসেবে গ্রামে ছোটখাটো এই সমস্যা বা দেখা দিলে গ্রামের শিক্ষকের কাছে চলে যেত যে আমরা কিভাবে এটার সমাধান পাবো। এভাবে
আমরা সম্পৃক্ত থাকতাম আর কি। তো ছেলে মেয়েদেরকে কি শুধু পড়াশোনাই করাতেন নাকি পাশাপাশি আরো কিছু করাতেন, কোনো আদার্স অ্যাক্টিভিটি, খেলাধুলা? শুধু পড়ালেখায় তো এগিয়ে যাওয়া বা পড়ালেখা নিয়ে তো থাকা বা তাদের বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রম থাকে, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, এগুলো তো অবশ্যই আমাদের করে নিতে হতো। তো আমাদের সবাই তো আবার সাংস্কৃতিক দিকটা আমরা পারতাম না, আর সবাইয়ের যে খেলাধুলা মন মানসিকতা তাও ছিল না। এক এক ধরনের এক এক প্রতিভা থাকে আমাদের টিচারদের মধ্যেও। তো মনে করেন একজন সাংস্কৃতিক মনার টিচার, আরেকজন খেলাধুলা মনার টিচার, এভাবে আমরা ভাগ করে ম্যানেজ করে সত্যিই তাই, মানুষের পছন্দগুলো, কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতাম। হ্যাঁ, এবং পছন্দগুলো আসলে বিভিন্ন রকম হয়। স্যার, ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়াশোনায় সম্পৃক্ত করা যায় সেটার প্রতি একটা মানে কি বলবো অদম্য আগ্রহ আপনার তৈরি হলো, এবং আপনি সেটি করতেও থাকলেন, এবং একই সঙ্গে খেলাধুলায়ও তাদেরকে বেশ আপনি আগ্রহী করে তুললেন। সেই গল্পটা জানতে চাই, যেটার শুরুটা কেমন ছিল খেলার? জি, শুরুটা হলো আপনার ওই বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ শুরু। তো বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটা শুরু হলো বোধহয় 2010 সালে। তো মেয়েদের নিয়ে পরের বছর 2011 সালে তো যা বিভাগীয় নির্দেশনা আসলো, এবারে মেয়েদেরও সম্পৃক্ত করা হবে বঙ্গমাতা নাম দিয়ে। তো খেলা মানে তো প্রতিযোগিতা, তো মনে প্রাণে যেই অবস্থানে যাব, যেই জায়গায় যাব, যেই কাছে হাত দেব, যদি অন্তর দিয়ে যদি এই নেওয়া যায় তাহলে পিছনের চিন্তাটা তো আসার কথা না। তো যাই হোক, বিভাগীয় নির্দেশনা অনুযায়ী 2011 সালে টিম করলাম। তখন ছিলাম আমি মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। টিম করলেন? কাদেরকে নিয়ে টিম করলেন? এই যে মেয়েদের নিয়ে। আচ্ছা, ছেলেরা তো আছেই। হ্যাঁ, খুদে মেয়েদেরকে নিয়ে যে টিম করলেন, তাদেরকে খুঁজে বের করার প্রক্রিয়াটা একটু জানতে চাই। এটা পরে আসতেছে, আগে আমি স্কুলে এই টিম গঠন করি। টিম গঠন করা হলো। তো টিম গঠন করে ওই যে একটা কথা বললাম, যার যে প্রতিভা, যার কাছ থেকে যা কিছু পাবো তাকে নিয়ে তো আমরা চিন্তা ভাবনা করব। তো যাই হোক, আমি তো যদিও বা ফুটবল এই খেলা নিয়ে এত পাগল বা ফুটবল টিম নিয়ে এত পাগল, আমি আসলে ফুটবল খেলা আমি জীবনে খেলি নাই, নিয়ম কানুনও তেমন বুঝি এমন কিছু না। তো যাই হোক, তারপরে আগ্রহ জাগলো ছেলেদের নিয়ে। তো টিম গঠন করলাম। আমার একজন সহকারী ছিল ক্রীড়া এবং সাংস্কৃতিক মোনা, যে ওই ক্লাসগুলো ওনাকে দিয়ে আমি করাতাম। ধারসমণি চাকমা আমার সহকারী। তো কোচ হিসেবে নিলাম এলাকার, তাও ক্রীড়া ব্যক্তিত্ব দেখে আমার নিতে হচ্ছে। কাকে কোচ দেবো, যাকে তাকে দেওয়া যাবে না এমন কাজ। তো কোচ হিসেবে নিলাম আমার এলাকার ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক এই শান্তিমণি, আমার এক ছোট ভাই। ওই তাকে দিয়ে কোচ এবং টিম ম্যানেজার হিসেবে আমার ওই যে সহকারী সাংস্কৃতিক এবং এই খেলাধুলার বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিকভাবে আমি কাজ করতাম। স্কুলের কাজগুলো তাকে নিয়ে ম্যানেজার দিয়ে আমি একটা টিম গঠন করলাম। আচ্ছা, কতজনের টিম এটা? 11 সালে। আচ্ছা, কতজন ছিল টিমে? এটা 18 জনের মতো ছিল। আচ্ছা, তারপর কি হলো? তো টিম গঠন করার পরে আমরা তো প্রতিযোগিতায় নেমে দিলাম। তখন তো আমরা তো জানি না কোন ছেলে বা কোন মেয়ে, তার কার কিরকম প্রতিভা। মাঠে যখন নামালাম, তারপরে
তাদের প্রতিভাগুলো উঠে আসলো। তো রিপোর্ট করা হলো, আমি সবসময় খবর নিতাম কার প্রতিভা কিরকম এবং কিভাবে সাজাতে হবে, কিভাবে টিমটিকে স্ট্রং করতে হবে, এইগুলো আমি সাজেক্ট নিতাম। তো সেই অনুযায়ী আমি কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে সমন্বয় করা যায়, ওগুলোই মূলত আমি ওগুলোই করতাম। তো মাঠ পর্যায়ে আমার নিয়োজিত একজন কোচ, ছোট ভাই শান্তিমণি আপনার কিছুক্ষণ আগে বললাম, তো আমার সহযোগী ধারসমণি, তো সার্বক্ষণিকভাবে এই সংস্কৃতি চর্চায়, খেলাধুলায় সবসময় নিয়োজিত রাখি তাদেরকে। তো তাদের মাধ্যমে আমি রিপোর্ট গ্রহণ করি যে কার প্রতিভাগুলো। তো দেখি যে এই পরে যখন আমরা এই উঠান থেকে বাইরে গেলাম বলতে এরকম, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে প্রথমে আমরা খেললাম, ইউনিয়ন পর্যায়ে অতিক্রম করে উপজেলায় গেলাম, উপজেলায় অতিক্রম করে জেলায় গেলাম, জেলা থেকে বিভাগ, এভাবে জাতীয় পর্যায়ে চলে আসা। এই যে আমার ধাপে ধাপে আমরা ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা গেলাম, উপজেলায় কারণ কোন কোন স্কুলে প্রতিভাবান আছে আমাদের দেখা হলো। তো তো আমি সহযোগিতা চাইলাম কিভাবে সম্পৃক্ত করা যায় আমাদের টিমটাকে। কার কাছে সহযোগিতা চাই? এই যে আমার এই দায়িত্বপ্রাপ্ত কোচের কাছে আছে, ম্যানেজার, মূলত সংগ্রহ করার দায়িত্ব আমি তাদেরকে দিয়ে দিই। তারা সংগ্রহ করতো, তারা আমাকে রিপোর্ট করতো, কিভাবে আনা যায় ওইটা আমি করতাম। আচ্ছা। অভিভাবকদের সাথে যোগাযোগ করে বা অন্য স্কুলে সংশ্লিষ্ট টিচারদের সাথে যোগাযোগ করে ওই স্কুলটিকে ট্রান্সফার করে আমার স্কুলে এনে ভর্তি করাতাম এবং তাদের খাওয়া দাওয়া যাবতীয় পরিবেশনা আমি দায়িত্ব নিতাম। আচ্ছা, এই জায়গাতেই একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি যে বয়সী বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন বা মেয়েদেরকে নিয়ে কাজ করছেন, ওই বয়সী বাচ্চাদেরকে আসলে খেলায় দেওয়া বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেওয়া, এ ধরনের বাইরের অ্যাক্টিভিটিসে দেওয়া কিন্তু পরিবারের জায়গা থেকে একটা কঠিন সিদ্ধান্ত। একজন চাইবে তো দেখা যাচ্ছে 10 জন চাইবে না পরিবারে, তো সেই জায়গাটা আপনি ম্যানেজ করলেন কিভাবে? এটা আমি সংশ্লিষ্ট অভিভাবকদের সাথে প্রথম একটু পিছিয়ে যাই, জি, প্রথমে রিপোর্ট পেলাম কোন স্কুলের মেয়ে, ওটা লিখে আমি নোট করে রাখতাম, একটা তালিকা তৈরি করতাম। তাদের পিতামাতা ঠিকানা, মোবাইল নম্বর সহ সংগ্রহ করে রাখতাম। পরে খেলার শেষে আর দেরি না করে ওই দিনই বা রাত্রে হোক বিকালে হোক, ওই যে তাদের আমার সঙ্গী সাথী সহযোগী ছিল তাদেরকে নিয়ে আমি ওই বাড়িতে পৌঁছে যেতাম। আচ্ছা। তো তাদেরকে বিভিন্নভাবে বোঝাতাম তার প্রতিভা আছে, তার ভবিষ্যৎ আছে, তাকে যদি ভবিষ্যতে উচ্চ পদে বা উচ্চ স্থানে যদি নেওয়া যায় এই লাইনে, খেলাধুলার লাইনে, তাহলে আমার পথ ধরতে হবে। আমার পথ ধরলে পরে আপনার মেয়েকে ওই স্থানে নেওয়ার আমরা সহযোগিতা করব, পারি না পারি কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, ঠিক ওভাবে বোঝাতাম, ওভাবে কনভিন্স করে অনেকে দিত, অনেকে দিত না। এইভাবে আমার স্কুলে এনে টিমটাকে আমি আগে শক্ত করার পরিকল্পনার মতো আমি এরকম ব্যবস্থা নিয়েছি। এই যে তারা মানে খেলাধুলায় যুক্ত হলো, তাদের তো প্র্যাকটিস সেশন ছিল, প্র্যাকটিস করতে হতো, স্পোর্টস ইউনিফর্ম যেটা আছে সেটার ব্যবস্থা করা এবং একই সঙ্গে পুষ্টিকর খাবারও একটা বিষয় ছিল। অবশ্যই সবকিছুর সংস্থানই কি আপনি করতেন শুরু থেকেই? সাধ্যমতো, অর্থাৎ শতভাগ যে দিতে পেরেছি বা দিছি এটা আমার কোনোতেই সম্ভব নয়। তো আমার ইনকাম এবং কি বলবো সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি তাদেরকে ভরণ পোষণ বা চাহিদা পূরণের জন্য। যেমন এই যে পুষ্টিকর খাদ্য কথা বললেন, তো অনুশীলন করানোর জন্যে আমার স্কুলে তো স্থানীয়ভাবে কোনো মাঠই নেই, ছোট স্কুলের উঠান ছাড়া। তো তাদেরকে যথাযথভাবে অনুশীলন করাতে হলে নিয়ে যেতে হচ্ছে আর এক এলাকায়।
তো এবার চিন্তা করেন ওই এলাকা তো হেঁটে তো যাওয়া সম্ভব না, প্রায় 4-5 কিলো দূরত্বে গাগরা। তো ওখানে আমি সিএনজি করে নিতাম, আবার এই ফেরত নিয়ে আসতাম। আচ্ছা, তা অনেকে হয়তো এই আমাকে সহযোগিতা করার জন্য আগ্রহী এমন অভিভাবক কয়েকজনও থাকে। তো তাদের সমন্বয়ে হয়তো ওদের সাথে হয়তো একজন দুইজন করে তুলে দিতাম যে এই ছাত্রী, এই খেলোয়াড় আপনার বাড়িতে থাকবে, এই আপনারা যা খান তা খাবে, তো খরচগুলো আমি দেব। আচ্ছা, কারণ স্কুলে আমার বাড়িতেও তো তেমন জায়গা নেই অতগুলো না এটা আসলে একজনের পক্ষে সম্ভব না। আপনি যেটা ওভাবে করেছেন, ম্যানেজ করেছি। আপনার জায়গায় হয়তো আপনার বাড়িতে হয়তো একজন রাখলাম, দিদির বাড়িতে হয়তো আরেকজন, আর অন্য বাড়িতে হয়তো আরেকজন, এইভাবে ম্যানেজ করে রেখেছি আমি। খোরাকিগুলো আমি তাদেরকে দিয়ে একদমই দিতাম। আমরা বুঝতে পেরেছি। আমরা একটু জানতে চাই যে ঋতুপর্ণা, রূপনা, মনিকা, এই যে মেয়েগুলো, এদের কি দেখে আপনি বুঝলেন যে এদেরকে দিয়ে আসলে খেলোয়াড় বানানো সম্ভব? কি কোয়ালিটি ছিল ওদের? আমাদের বিভিন্ন সমাজে, পরিবারে বা এলাকায় দেখি এই ছেলে মেয়ের যে একটা বৈষম্য শিকার হতে দেখি বিভিন্ন পরিবারে, আমার নিজের চোখে দেখা বিভিন্ন পরিবারে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে ও ধরনের শিকার হয়। বিশেষ করে মেয়েরা বেশি, তো ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয়, মেয়েদেরকে পিছনে রেখে। এরকম অনেকগুলো দেখছি, পেপার পত্রিকারও অনেকবার দেখেছি। মূলত এই যে নারীরা বা মেয়েরা সুযোগ পেলে ছেলেদের থেকে আরো বেশি করতে পারে, এটা দেখানোর জন্য আমার এই ঝোঁক। তো যাক, এই পরিস্থিতিতে এই যে ঋতুপর্ণা ভালো একটা ভবিষ্যৎ পাওয়া গেল। যে মাঠ পর্যায়ে যারা থাকে, কোচ, টিম ম্যানেজার, তারা একটা বার্তা দিল যে তাকে নিয়ে কিছু করা যাবে, আর হাতছাড়া করলাম না আর কি। তো তাকে তুলতে হলে এই যত বড় আমরা খেলার জাদুকর বা এই ইঞ্জিনিয়ার হই না কেন, খেলাধুলার দিক দিয়ে একজনকে কোনো অবস্থাতে আমরা এত দূর নিয়ে যেতে পারতাম না। তাকে তুলতে হলে আমার টিমটা গঠন করতে হবে। টিম গঠন করতে হলে নিজের স্কুলে তো এতগুলো প্লেয়ার নাই, তো কি করতে হবে, বাইরে থেকে আমার নিয়ে এসে টিমটা শক্ত করতে হবে। তখন ঋতুপর্ণা উপরে উঠবে এবং দেশকে, সমাজকে, জাতিকে দেখানোর জন্য একটা উপায় বেরিয়ে আসবে, যাতে ওই যে বৈষম্য কথা বললাম এটা উপলব্ধি করতে পারে যে মেয়েরা সুযোগ পেলে অনেক কিছুই করতে পারে। এবং আপনি দল গঠনের জন্য বাইরে থেকে এটা যাতে আমি দেখাতে পারি, জি, মেম্বার নিয়ে আসলেন। আপনার যে অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এবং আপনার কোচ আপনার সাথে ছিলেন, তারা আসলে বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করছিল এবং একই সাথে ওদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের বিষয়ের সম্মুখীন হয়েছেন, অর্থনৈতিক হোক, সেটা সামাজিক হোক, সব দিক থেকেই, কিন্তু আপনি থেমে থাকেননি। কারণ আপনার উদ্দেশ্য ছিল নারীদেরকে আসলে যে বৈষম্য সেখান থেকে বের করে আনা। দারুণ একটা চিন্তা থেকে এই উদ্যোগ। স্যার, আপনার কাছে জানতে চাই যে খেলোয়াড় বানানো যেটা, সেখানে হচ্ছে একটা স্বীকৃতির দরকার হয় যে আপনি খেলোয়াড় হওয়ার জন্য ইনসিস্ট করছেন, হয়তো পরিবার থেকেই বললো। আপনি নিজে খেলা সম্পর্কে কতটুকু বোঝেন বা আপনার কাছে খেলার সংজ্ঞাটা কি, এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই। এটা উত্তর দিতে গেলে একটু মনেও হাসি পাই। ওই যে বারবার আগেও বললাম, আসলে খেলার সম্পর্কে আমার তেমন কোনো দখল নেই, তবে আগ্রহ বেশি। আমি নিজে পারলেও আরেকজনকেও তো শেখানোর, এগিয়ে যেতে পারি, এই আশা নিয়ে আমার এগিয়ে যাব আর কি। এবং সেই আগ্রহের জায়গা থেকেই আসলে কি বলবো, অনেক খেলোয়াড় আজকে আপনি তৈরি করেছেন। এবং মনিকা চাকমার মতো ছাত্রীরা যখন মানে আপনার কথা তাদের মুখে আসলে আমরা শুনতে পাই, মানে সেটাও তো আসলে কম ভালো লাগার নয়। এবং সেই জায়গা থেকে আপনার সেই ভালো লাগার অনুভূতিও যদি আমরা জানতে চাই।
আসলে তো মঞ্চে উঠলে কোনো একটা ভালো কিছু করলে অনেকের কি বলে হাততালি পড়ে। জি হাততালি শুনলে তো অনেকের ভালো লাগে। ভালো লাগে এবং মনে উৎসাহ জাগে আচ্ছা। অনেকটাই। তো ভালো কিছু বললে অবশ্য তো ভালো এরকমই লাগার হাততালি কথা। আপনি পেয়েছিলেন সংগঠক হিসেবে কুল বিএসপিএ অ্যাওয়ার্ড পেয়ে। জি, ওই সময়টা আসলে কেমন লেগেছিল যে আমি পরিশ্রম করছি সেটার জন্য স্বীকৃতি পাচ্ছি? ওইটাও আমি ধরে নিই হাততালির মতো, যে একটা রাজধানী এবং একই সাথে সম্মানের। বা ঢাকায় নিয়ে এসে যে একটা স্বীকৃতি স্বরূপ একটা সম্মানী দিল, সারা দেশবাসী দেখলো, তা এটাও তো অবশ্যই সম্মানের বিষয়। হুম হুম হুম। জি, এবং একই সঙ্গে গৌরবের বিষয় তো নিশ্চয়ই যে আপনার গড়া মেয়েরা জাতীয় দলে খেলছে। জি, জি। এটি ভাবতে গেলে কেমন লাগে স্যার? অবশ্য ভালো লাগবে, ভালো। হুম হুম হুম। তো ভালো লাগার এটা হলো কারণ হলো, একদিকে তারা আমি যে পরিশ্রম করলাম, পরিশ্রমের বিনিময়ে এতদূর তারা উঠে আসলো, উঠে আসার পরে যে তারা দেশের শুভেচ্ছা দূত হয়ে যে তারা কাজ করতেছে বিভিন্ন দেশে গিয়ে আন্তর্জাতিকভাবে, এটা হলো সবচেয়ে আমার এই মনের একটা গর্বের বিষয় আর কি। দারুণ। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আপনার মতে যদি একটু জানতে চাই যে আমরা যেটা শুরুতেই বলছিলাম যে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে, বিশেষ করে মেয়েরা, অনেক রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আসলে তাদেরকে বেড়ে উঠতে হয়। সেই জায়গা থেকে খেলাধুলায় নিজেদেরকে সম্পৃক্ত করা মেয়েদের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ বা কি কি বাধা আসলে তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ক্ষেত্রে? অবশ্যই সবচেয়ে বাধা হলো, সবার প্রায়ের মুখে শুনেছি খেলা খেলা খেলা, মেয়েদের নিয়ে কি খেলা, মেয়েরা আবার কি খেলা খেলে। জি তো এই ধরনের এই কি বলবো, এই বুঝাতেও পারতেছি না, ও ধরনের কথাবার্তা শুনতাম আর কি। তো যাই হোক, তারপরেও তো এই আসক্ত এমন একটা জিনিস, এই কোনো জিনিসের প্রতি আসক্ত হলে কোনো বাধা মানা তখন এই মনে আসে না। তার মানে পাহাড়ি যে আমার অঞ্চলে- যে লক্ষ্য উদ্দেশ্য, আমি জি। মেন বিষয় হলো আমার লক্ষ্য উদ্দেশ্য, কিভাবে আমি সফল হব, কিভাবে আমার লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাব। পরে কি বলবে কি না বলবে এটা আমার ভাবার বিষয় নয়। জি। এইভাবে আমি অতিক্রম তার করে মানে গেছি কি আর স্যার কি, সামাজিক মোকাবিলা করেছি। বাধাটাই মেয়েদের ক্ষেত্রে বড় বাধা পাহাড়ি অঞ্চলে, আপনি তাই বলতে চাচ্ছেন? এটা ওইটা আর কি, মেয়েরা কি ফুটবল খেলবে, জি এই ধরনের। কিন্তু সামাজিক এই বাধাটা থেকে আপনি যেভাবে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং সেটার আলো আসলে নিশ্চয়ই আপনার সম্প্রদায়ের লোকজন থেকে শুরু করে অঞ্চলের লোকজনও পেয়েছে। যখন এই যে মেয়েরা বিভিন্ন ধরনের পুরস্কার পেত এবং তারা স্বর্ণপদক জিতে আসতো, স্বর্ণের খনি আপনি এক প্রকার গড়ে তুলেছিলেন, তো তখন আসলে আশেপাশের মানুষগুলো কিভাবে অ্যাপ্রিসিয়েট করতো বা কি রকম ভাবে দেখতো? তখন তো পরিস্থিতি একদম বদলে গেছে এমন মনে হয়। এই যে আগে মেয়েরা কি ফুটবল খেলতো, তো যখন পর পর দেশে বিদেশে সুনাম ছড়িয়ে পড়তেছে, বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার গ্রহণ করতেছে, তখন তো একদম এলাকায় বলেন বা জেলায় বলেন, বিভিন্ন এলাকার জয় জয়কার, একদম সবাই খুশি। কি বলবো, সবাই খুশিতে একদম। জি জি, যে একজন ক্রীড়া ব্যক্তিত্ব একই সঙ্গে একজন কৃষি উদ্যোক্তা। আমরা একটু যদি ভরসা বহুমুখী প্রকল্পেতে আসতে চাই, এর শুরুর পেছনের গল্পটা যদি জানতে চাই। উদ্যোক্তা, তবে ওইটা আমি ব্যাপক মনে করি, উদ্যোক্তা হতে পারবো কিনা জানি না, তবে উদ্যোক্তার হওয়ার পিছনে আমি লড়াই করতেছি আর কি, এগিয়ে যাচ্ছি। সেই গল্পে আমরা যেতে চাই স্যার। এই গল্পটা শুরুতে আমি বলবো, এই আমার বাপদাদারা যে কৃষি চাষ করত, এই কৃষি চাষে রাসায়নিক সারের প্রক্রিয়া বেশি ছিল এবং ব্যবহার বেশি ছিল, যার কারণে আমাদের জমিগুলোর অনুর্বর এবং
এই রাসায়নিক এর মাধ্যমে এই প্রয়োগ ফলে আমার বিভিন্ন খাবারের সাথে আমরা বিভিন্নভাবে ওগুলো গ্রহণ করতেছি। তো এইগুলোর থেকে কিছুটা হলেও পরিত্রাণ বা এই জৈব সার ব্যবহারমুখী রাসায়নিক সার ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য আমার এই উদ্যোগ, জৈব সার এই উৎপাদন এবং ব্যবহার করা। তো এই নিয়ে আমি জনসাধারণকে এই সচেতন করার জন্য আমি এই পদার্পণ করছি আর কি এই কাজে। তো সচেতন করার ক্ষেত্রে উদ্যোগগুলো কি কি নিয়েছেন স্যার? এই মতামতের মাধ্যমে জনসংযোগ, এলাকায় এলাকায় এই জনসংযোগ, বা প্রতিটা এলাকায় করতে পারি নাই, 15টা এলাকায় আমি জৈব সার উৎপাদনের নিজের খরচে চৌবাচ্চা বানিয়েছি। যে চৌবাচ্চার প্রক্রিয়াগুলো দেখে যাতে অন্য পাড়ার অন্য লোকেরা যাতে উৎসাহিত হয়, এই উদ্দেশ্য রেখে আমি পাড়ায় পাড়ায় এই 15টা পাড়ায় চৌবাচ্চা বানিয়ে দিয়েছি। আচ্ছা, তো আশা করতেছি এইগুলো দেখে দেখে প্রায় 50% এগিয়ে আসতেছে আমি মনে করতেছি আর কি। কতদিন থেকে করছেন স্যার? আমি ওইটা এই অবসরের যাবার 1 বছর আগ থেকে আমি ওটা শুরু করেছি। আচ্ছা, কত সাল? অবসরের পরে যাতে আমি এগুলো নিয়ে লেগে থাকতে পারি। সবসময় আসলে আপনার চিন্তাগুলো আলোকিত, যে কোনো অন্ধকার থেকেও আপনি সেখান থেকে তো প্রথমে আমি ফলানোর চেষ্টা করেছেন। জৈব সার নিজে উৎপাদন করে ছোট ছোট কৃষি প্লট নির্মাণ করেছি। যেমন এক প্লটে আখ, আরেক প্লটে সবজি, এইভাবে ছোট ছোট, কোনো বাণিজ্যিক নয়। অর্থাৎ তাদেরকে দেখানোর জন্য যে জৈব সার ব্যবহারের কারণে আমি এই ধরনের ফসল উৎপাদনে সফল হয়েছি। এটা এই ক্ষেত, আরেকটা এই ক্ষেত, এইভাবে আমি জনসাধারণকে বুঝাতে পারতেছি যে তারা অন্তত আমার প্রক্রিয়ায় আশ্বস্ত হয়ে এগিয়ে আসতে। আপনি যেহেতু কৃষি ক্ষেত্রে সমাজের কিছু মানুষকে পথ দেখাতে চাচ্ছেন, কৃষি ক্ষেত্রে যেটা হয় যে প্রশিক্ষণ বা কৃষি কর্মকর্তাদের একটা তত্ত্বাবধান খুব জরুরি হয়। তো সেটা আসলে কতখানি মেনে চলছেন বা প্রশিক্ষণ নিচ্ছেন কিনা? কোনো প্রশিক্ষণ না, এইভাবে কৃষি বিভাগ থেকে বা অন্য বিভাগ থেকে বলেন, এই পর্যন্ত কেউ এগিয়ে আসেনি আমার সাথে। তো যদ্দূর আমি এগিয়ে নিচ্ছি, সব নেটে বা ইউটিউব দেখে দেখে ওই প্রক্রিয়াগুলো ফলো করে করে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, যদি বিশেষ করেন এই যাবৎ আমি যে এলাকায় অবস্থান নিছি, ওইটা একটা লিস্ট নিছি আমি মেয়াদে, 10 বছর মেয়াদে। ওই জায়গায় এই বিশেষ করে শুকনো সিজনে এই গরু ছাগলে পানি খাবে এমন কোনো পরিবেশ নাই। ওখানে 22টা পরিবার, 24টি পরিবার আমার ব্লকে। যে ব্লক আমি এই কৃষি পল্লী নির্মাণ করতে যাচ্ছি, ওই ব্লকটাতে 24টি পরিবারের অবস্থান। অর্থাৎ আমার উদ্দেশ্য হলো ওই 24 পরিবার কেন্দ্র করে আমি 24 পরিবারের বাইরে যাব না, ওইটা আমি আকর্ষণীয় করব। ওই অর্থাৎ 24 পরিবারে প্রত্যেকের উঠানে সবজি মাচা থাকবে, কারোর খালি জায়গা থাকবে না। যে জায়গায় হয় ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন জায়গায় এগুলো রোপণ করা হবে। এই জন্য আমি নিজস্ব একটা নার্সারিও হাতে নিয়েছি, চারা উৎপাদন করতেছি আমি নিজস্ব। ওই চারা থেকে আমি 24 পরিবারকে বিনামূল্যে আমি চারাগুলো দিচ্ছি, এবং আমার খরচে বাড়ির উঠানে প্রত্যেকটা বাড়ির উঠানে একটা করে মাচা, সবজির মাচা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই পরিবেশটা একটু ডেভেলপ করার জন্য। নার্সারির পাশাপাশি উদ্দেশ্য অনুযায়ী, জি, নার্সারির পাশাপাশি আপনি যেটা করছেন যে মধু উৎপাদনও করছেন। মধু উৎপাদন ওটা অনেক আগে শুরু করছিলাম, তবে এই দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে, যার কারণে আমার এই যথাযথ আমার চাষিরা পরিচর্যা করতে পারতেছে না, কোনো প্রশিক্ষণ নাই, কিচ্ছু নাই। এই যে কারণে দেউলিয়া হওয়ার উপক্রম। তো ডিপার্টমেন্টলি এটা বিসিকে নেওয়ার কথা। আমি প্রায় 3 শতাধিক
পরিবারকে আমি নিজস্ব করে যে একটা একটা করে কলোনি মৌমাছি সহ দিয়ে দিয়েছি। 300 পরিবার, 300 অধিক হবে। ওগুলো এখন প্রায় বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে। প্রকৃতির মৌমাছি প্রকৃতির কাছে ফিরিয়ে যাচ্ছে। একটু তাদের পরিচর্যা ব্যতিক্রম হলে পরে প্রকৃতির কাছে ফিরে যায়। স্যার, আমাদের মনে হচ্ছে যে আপনার সাথে আসলে অনেক গল্প আমাদের আরো রয়ে যাচ্ছে। সেই গল্পগুলো হয়তোবা কখনো না কখনো অবশ্যই শুনবো, কিন্তু আজকে আমরা আয়োজনের শুরুতে বা আয়োজন শুরুর আগে যখন গল্প করছিলাম আপনার সাথে, তখন আপনি বলছিলেন যে কৃষি নিয়ে আপনার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নের কথা একটু শুনি। স্বপ্ন হলো, আমি ওই যে 24 পরিবারের কথা বললাম, যে জায়গায় আমি অবস্থান নিয়েছি, কৃষি পল্লী, আদর্শ কৃষি পল্লী, এবং প্রদর্শনীমূলক হবে। যে পল্লীটা দেখে সারা বাংলাদেশ থেকে আকৃষ্ট হবে, ওই এলাকার মানুষ উদ্বুদ্ধ হবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার একটা সুন্দর একটা কৃষি পল্লী নির্মাণের কি বলবো উদ্দেশ্য। তো এই আশা নিয়ে আমি কৃষি নিয়ে কাজ করতেছি। জি স্যার, আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন হোক এবং আপনার হাত ধরেই এগিয়ে যাক আমাদের কৃষি, এগিয়ে যাক আমাদের ক্রীড়া। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক কষ্ট করে আপনি সেই খাগড়াছড়ি থেকে এসেছেন আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন। যাক, আপনাদেরকেও ধন্যবাদ যে প্রত্যন্ত অঞ্চল থেকে আগ্রহ করে এমন একটা পরিবেশে, এমন একটা জায়গায় নিয়ে আসছেন। আমার কথাগুলো সারা দেশবাসীকে, সারা বিশ্বকে শোনাতে পারতেছি আপনাদের মাধ্যমে। আমারও খুব ভালো লাগতেছে। জানি আপনাদের নিকট আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।